নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা নিরুপমা। সুদীর্ঘ টেলিগ্রামখানা এই লইয়া 3 বার পড়িতে পড়িতে শিবনাথ বাড়ির ভেতরে আসিয়া অমিয়াকে ব্যগ্রভাবে প্রশ্ন করিল, মা কোথায়? অমিয়া বাঁকা হাসি চাপিয়া উত্তর দিল, মা আর এ সময় কোথায় থাকেন, পুজোর ঘর ছাড়া? কথাটা মিথ্যা নয়। এখন বেলা 8টা মাত্র। 10:30-10টার আগে নিরুপমার পূজার ঘর হইতে বাহির হন না। শিবনাথ পত্নীর চাপা হাসিটা লক্ষ্য করে না, তেমনি ব্যস্তভাবে বলে, ও পুজোর ঘরে? মুশকিল হলো তো, ভয়ানক দরকার ছিল যে। এখন নামবেন না বুঝি? অমিয়া ঠোঁটের কোণে তেমনি হাসি বজায় রাখিয়া বলে, ডেকে দেখতে পারো, তবে দরকারটা কি এমন ভয়ানক? হ্যাঁ, ঈশ্বর চিন্তার চেয়ে বড় নয় নিশ্চয়। শিবনাথ এবার টেলিগ্রামখানা হইতে চোখ তুলিয়া 1 সেকেন্ড অমিয়ার মুখের পানে তাকাইয়া দেখে। 1 সেকেন্ডের বেশি নয়। পরক্ষণেই পাশ কাটাইয়া 3 তলায় উঠিয়া যায়। মাকে যে ডাকিতে যাইতেছে সে বিষয়ে সন্দেহের অবকাশ আর থাকে না, কারণ 3 তলায় পুজোর ঘর ভিন্ন আর কিছুই নাই। অমিয়া একটু অবাক হইয়া তাকিয়া থাকে। স্বামীর এরকম ব্যবহারটা নতুন, এই নীরব তিরস্কারের ভঙ্গিটাও। তাছাড়া নিরুপমার পুজোর ঘরে গিয়া হানা দিবার দুঃসাহস তো কখনো কাহারও হয় না, অন্তত মনে পড়ে না। আশ্চর্য, টেলিগ্রামের কথাটা জানাই হলো না। কে দিল এত বড় টেলিগ্রাম? ভয়ানক দরকারি কথাটা বোধ করি ওর মধ্যেই আছে। তা শিবনাথের কি মাকে জানাইবার আগে তথ্যটা স্ত্রীকে জানাইয়া ফেলিলে জাত যায় তো? অমিয়া কি জানে বাবু চটিয়া মাটিয়া লাল হইবেন? তবে নয় আগেই আশঙ্কার ভান দেখাইয়া তাড়াতাড়ি প্রশ্ন করিত। সুখ সংবাদ নয় নিশ্চয়। এমন প্রিয় আত্মীয় বা শিবনাথের কে আছে যার মৃত্যুর সংবাদ আসিবে তার বাহিয়া? চিঠির মতো এত দীর্ঘই বা হইবে কেন সে তার? নিজের বাপের বাড়ির দিক হইতে অবশ্য নিশ্চিন্ত আছে অমিয়া। তার পিতৃগৃহের দূরত্বটা এমনই অকিঞ্চিতকর যে ডাক বিভাগের শরণ লইবার প্রয়োজন হয় না। তাহলে কোন সংবাদ, কাহার সংবাদ, যার জন্য অসময়ে নিরুপমার ধ্যানভঙ্গ করানোর মতো অসম্ভব ব্যাপারও সম্ভব হয়? অমিয়া দাঁড়াইয়া ভাবিতে থাকে। শিবনাথ উঠিয়া যায় 3 তলায়, কিন্তু উঠিয়া আসিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়া ছাড়া গতি থাকে না তার। অমিয়ার প্রচ্ছন্ন হাসিটাই একরকম ঠেলিয়া আনিয়াছে তাহাকে। বর্তমান মনের অবস্থায় বড় কটু ঠেকিল হাসিটা, কিন্তু এখন এই বন্ধ দরজার কপাট খোলাইবার সাহস কে যোগাইবে? অথচ এমন বোকার মতো দাঁড়াইয়া থাকার অর্থও হয় না, আর সময়ও নাই। শিবনাথ একটি খ্যাতনামা কলেজের ইংরেজির অধ্যাপক। রাশভারী বলিয়া অখ্যাতিও আছে ছাত্রমহলে, কিন্তু মায়ের কাছে সে বালক মাত্র। 15 বছর বয়সে মা বলিতে যে ভয়ভক্তি ছিল, 35-এর কোঠায় আসিয়া তার 1 তিলও কমে নাই। হয়তো আমি আর প্রচ্ছন্ন ব্যঙ্গর মূল উৎস এইখানেই। মিনিট 3-4 চুপচাপ কাটে। টেলিগ্রামখানা আরো 2 চোখ বুলানো হয়। অবশেষে নিতান্তই মরিয়া হইয়া ডাক দিতে হয় শিবনাথকে। মা শুনছ? মা, একটা বিশেষ দরকার ছিল। ঘরের ভিতর নিরুপমা বোধ করি প্রথমবারটা নিজের কানকে বিশ্বাস করিতে পারেন না, কিন্তু দ্বিতীয়বারের ডাকটা স্পষ্ট নির্ভুল। ঠাকুরের কাছে ক্ষমা টমা চাহিয়া আরও মিনিট কতক পরে নিরুপমা দরজা খুলিয়া বাহির হন। সবিষয়ে প্রশ্ন করেন, ব্যাপার কি শিবনাথ? ব্যাপারটা একটু ভাববার হচ্ছে। বাবা তার করেছেন, এখানে আসছেন। এক নিঃশ্বাসে বলিয়া লয় শিবনাথ, বলিয়া বাঁচে। নিরুপমা কি কানে কমে শুনিতেছেন আজকাল? তাই তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করিয়া ওঠেন, কে আসছে?
ভীষণ একটা অবিশ্বাস্য কিছু শুনিলে যেমন অস্বাভাবিক তীক্ষ্ণ হইয়া ওঠে মানুষ, তেমনই তীক্ষ্ণ শোনায় নিরুপমার কণ্ঠস্বর। কিন্তু শিবনাথ এতক্ষণে ভিতরে ভিতরে বল সঞ্চয় করিয়া লইয়াছে, তাই মায়ের কথার উত্তরে একটু দৃঢ় স্বরে বলে, বললাম যে বাবা আসছেন, এই যে তার করেছেন, শরীর ভালো নয়, সকলকে একবার দেখতে ইচ্ছে করে, এই সব আর কি। নিরুপমা এবার শান্ত কণ্ঠে বলেন, ও তো পাগলের খেয়াল, তা তুমিও তারেরই জবাব দিয়ে দাও বাবা, সেটা সম্ভব নয়। জবাব দিয়ে দেব? জবাব দেবার আর সময় কোথা? স্টেশনে গাড়ি পাঠাবার সময় হলো, পরশু তারিখ রয়েছে টেলিগ্রামে, অথচ আজ এসে পৌঁছালো। যা অবস্থা হয়েছে আজকাল পোস্টাল ডিপার্টমেন্টের। ডাক বিভাগের ঘাড়ে দোষ চাপাইয়া আলোচনার ধারাটা সহজ করিয়া লইবার চেষ্টা করে শিবনাথ, যেন ব্যাপারটা কিছুই নয়, যেন হামেশায় আসিয়া থাকেন শক্তিনাথ। শুধু এবার টেলিগ্রামটা বিলম্বে আসার দরুনই যা কিছু অসুবিধা। কিন্তু নিরুপমা সহজ হইবেন কোন শক্তিতে? 32 বছরের অদেখা স্বামীকে বিনা দ্বিধায় সহজভাবে গ্রহণ করিয়া লওয়া এত সহজ নয়। শিবনাথ পারিবে না কেন? শিবনাথের কাছে শক্তিনাথ বাহিরের মানুষ ছাড়া আর কি? ভদ্রতার প্রশ্ন ভিন্ন আর কোনো প্রশ্নই নাই তার। দুরাগত কোনো আত্মীয় যদি সামান্য সম্বন্ধ সূত্রের জেরে টানিয়া আসিতে চাহিত, নিরুপমা কি নিষেধ করিয়া পাঠাইতেন? কিন্তু শক্তিনাথ আসিতে চাহিয়াছেন। কোন হিসাবে আসিতে চাহিয়াছেন ভাবিয়া অবাক লাগে নিরুপমার। 32 বছর ধরিয়া যেটুকু যোগসূত্র রাখিতে চাহিয়াছেন শক্তিনাথ, সমস্তই তো অস্বীকার করিয়া আসিয়াছে নিরুপমা। বালক শিবনাথের জন্মদিন উপলক্ষে বৎসরে বৎসরে যে অজ্ঞাতনামা ব্যক্তি প্রেরিত মূল্যবান উপহার রাশি রাশি আসিয়াছে, প্রত্যেকটিই কি লইতে অনিচ্ছুক, মার্কা লইয়া প্রেরকের নিকট ফিরিয়া যায় নাই? শেষ পর্যন্ত উপহার পাঠাইবার শখ তাহার মিটিয়াছে। তবু শিবনাথ বড় হওয়ার পর সরকারি ছেলের সঙ্গেই সম্বন্ধ বজায় রাখিবার চেষ্টা করিয়াছিলেন শক্তিনাথ, কুশল প্রশ্ন সহ, পোস্টকার্ডের মারফত। লইতে অনিচ্ছুক বলিয়া ফেরত দেওয়া সম্ভব নয় বলিয়াই পোস্টকার্ডগুলো থাকিয়া গিয়াছে। কিন্তু কবে তার উত্তর মিলিয়াছে? ছেলের ওপর কড়া নিষেধ ছিল নিরুপমার। অবশেষে শিবনাথ MA পাস করিয়া বাহির হইবার পর লজ্জা সরমহীন লোকটার দুঃসাহসের চরম প্রমাণ দিতে কিনা শিবনাথের নামে পাঠাইয়া বসিল এক মোটা অঙ্কের চেক। বোঝা গেল লোকটার আর্থিক অবস্থার ধারণা অতীত রকমের ভালো। চেকের অঙ্কটা রীতিমতোই মোটা, ছেলের ভবিষ্যৎ পথ সুগম করিয়া তুলিতে বেশ কিছু পাথেয়। কিন্তু জগতে তো অর্থবান ব্যক্তির অভাব নাই। নিরুপমা কি তাহাদের কাছে ভিক্ষামুষ্টি লইতে দিবেন শিবনাথকে? হয়তো নিরুপমার ব্যবহারটা একটু রূঢ়, একটু বেশি কঠোর, কিন্তু শক্তিনাথেরই বা ধৃষ্টতার সীমা থাকিবে না কেন? যে রাজ্যে নিরুপমা রাজেন্দ্রনীর মতো অনায়াসে অবহেলায় ত্যাগ করিয়াছেন, আজ তাহার এক মুঠি শস্যকণার লোভ করিবেন? এমন উঞ্চ মনোবৃত্তি নিরুপমার নয়। এটা যদি এত দিনেও না বুঝিয়া থাকেন শক্তিনাথ, বুঝাইয়া দিতে হইবে বই কি। চেক ফেরত দিবার পর হইতে আর কোনো সাড়া আসে নাই, যেন শেষ আঘাতে স্তব্ধ হইয়া গেছে মানুষটা। নিরুপমাও স্বস্তি পাইয়া বাঁচিয়াছেন, অন্তত সেইটাই ন্যায্য। তবু মনের অগোচরে পাপ নাই। তাই মাঝে মাঝে মনে হয় অমিয়াকে কিছুটা দেখাইতে পারিলে যেন ভালো হইত। নিরুপমা যে কত সহজে ঐশ্বর্যকে প্রত্যাখ্যান করিবার, আগ্রহকে অগ্রাহ্য করিবার ক্ষমতা রাখেন, সে গৌরবটা অমিয়াকে না দেখাইতে পারার মধ্যে খানিকটা ক্ষোভ রাখিয়া গিয়াছে। এ সংসারের সব কিছু প্রত্যাখ্যান করিয়া আচার নিষ্ঠার কঠোর কৃচ্ছ সাধনে আর গুরু প্রদত্ত মন্ত্রের সাধনে দেবত্বের মহিমায় নিজেকে ঊর্ধ্বলোকে প্রতিষ্ঠিত রাখিয়াও কোথায় যেন লুকাইয়া থাকে পরাজয়ের গ্লানি। আত্মীয় অনাত্মীয়, বন্ধু প্রতিবেশী, কাহারও কাছে নয়, শিবনাথের কাছেও নয়, কেবলমাত্র শিবনাথের বউয়ের কাছে। কিন্তু কেন? নিরুপমা নিজেও জানেন না,
কেন এই অতি গোপনে বিধিয়া থাকা সুতীক্ষ্ণ কাঁটাটা কিছুতেই উপড়াইয়া ফেলা যায় না, অহরহ পীড়া দেয়। নিজের গৌরবময় ত্যাগের ছবি অমিয়াকে দেখাইবার সুযোগ কখনো ঘটিল না। অমিয়ার বিবাহের সময়ও নয়, কারণ ছেলের বিবাহের সংবাদ শক্তিনাথকে দেন নাই নিরুপমা। নিষ্প্রয়োজন বোধেই দেন নাই, কিন্তু অমিয়া শাশুড়িকে ভাবে কি? পতি পরিত্যক্তা দুর্ভাগিনী নারী ছাড়া আর কিছুই ভাবে না হয়তো। অতীত কাহিনী গল্প করিয়া গৌরব করিবার মেয়ে নিরুপমা নয়। শুধু অতীতের অন্ধকার জবনিকাখানা তুলিয়া ধরিয়া ৩২ বছর আগেকার দৃশ্যটা যদি দেখানো যাইত। পলাতক পুত্র ঘরে ফিরিয়াছে। একদিন নয়, ২ দিন নয়, দীর্ঘ ৩ বৎসর নিরুদ্দেশ জীবনযাপনের পর বাড়ি আসিয়াছে শক্তিনাথ। কঠোর আচারপরায়ণ পিতার কাছে অনুমতি পাওয়ার আশা দুরাশা বোধে পলাইয়া সাগর পাড়ি দিয়া আসিয়াছে। অর্জন করিয়া আনিয়াছে কর্মজীবনের সাফল্য, অনবদ্য স্বাস্থ্য, অফুরন্ত প্রাণ চাঞ্চল্য, যে চাঞ্চল্য ভক্তিনাথের সংস্কারাচ্ছন্ন সংসারে বেমানান। দৃশ্যটা যেমন ছবির মতো স্পষ্ট হইয়া আছে, তেমনি স্পষ্ট হইয়া আজও কানে বাজে প্রত্যেকটি কথা। প্রথম খবর আনিল বাড়ির রাখাল ছেলেটা। গরুগুলা মাঠে ফেলিয়া রাখিয়া ছুটিতে ছুটিতে আসিয়া তীক্ষ্ণ স্বরে চিৎকার করিয়া উঠিল, ওগো মাঠান, বড় দাদাবাবু এসেছে। এই মা, পেতেই করো, নিজের চোখে দেখে এনু। কি যে রূপ হয়েছে মাঠান, যেন সাহেব কে ঝক দিচ্ছে। কোট পেন্টুল পরে একেবারে সত্য সাহেব। শাশুড়ি অবিশ্বাসের সুরে উত্তর করিয়াছিলেন, কে বললে বড় দাদাবাবু? তুই সাহেবই দেখে এসেছিস কোথাও, বুঝলি? অবশ্য ছেলের খবরটা ইদানিং কানাঘুষে পাওয়া গিয়াছিল। ভারতীয় ছাত্রের কৃতিত্ব বলিয়া ফটো ছাপা হইয়াছিল কোথায় যেন, কিন্তু বিনা সংবাদে হঠাৎ বাড়ি আসিবে, এটা অবিশ্বাস্য। ওই তো মাঠান, তুমি পেতেই করছো না? স্টেশন থেকে আসছে, কোট পেন্টুল দেখে আমি তো ভয়ে ভয়ে ছুট দেবার মতলব করেছি। আমাদের বড়দাদাবাবু আমাকে ডাক দে বলল, কি রে মাধু, ভালো আছিস তো? শক্তিনাথ জননী সন্দিগ্ধভাবে বলিয়াছিলেন, তা তুই কি বললি? আমি আমি বন্য বড়দাদাবাবু, তুমি পেলিয়ে গেলে। মাঠান কেঁদে কেঁদে মরতে পড়ল। আর বন্য তোমার পোশাকটা যে কি বাহার। বলিতে বলিতে দম নাই ছেলেটা। তবে তো খুব বলেছিস। তা কই এলো না? আসছে, পায়ে হেঁটে আসবে তো। তা তুই বুঝি উড়ে এলি? কও কথা, আমার সঙ্গে তুলনা? আমি তো ওই ষষ্ঠীতলা দে ধোপা পুকুরের পাড় দিয়ে ছুটতে ছুটতে এনু। আচ্ছা রও না দুদণ্ড, ঝুটমুট বলছি কিনা দেখো। না, ঝুট কথা সে বলে নাই। মিনিট কয়েক পরেই শক্তিনাথ আসিয়া দাঁড়াইয়াছিলেন উঠানের মাঝখানে। দীর্ঘায়িত বলিষ্ঠ দেহ, স্বাভাবিক ফর্সা রং আরও টকটক করিতেছে, অভিনব বেশভূষা। ভক্তিনাথের সংসারে ইতিপূর্বে স্মেচ্ছের পোশাক প্রবেশ করে নাই। ৩২ বছর আগে সেই শেষ দেখিয়াছিলেন নিরুপমা, মুহূর্ত মাত্র। পর মুহূর্তেই ছুটিয়া ঘরে ঢুকিয়া পড়িয়াছিলেন। কিন্তু কেন? ভয়ে, লজ্জায়, না রাগে, না অভিমানে? সেই কথাটাই শুধু স্পষ্ট মনে পড়ে না আর। বহুদিন বহুভাবে ভাবিয়া স্থির করিবার চেষ্টা করিয়াছিলেন, মীমাংসা হয় নাই। কিন্তু রাগ হওয়ায় কি অসঙ্গত ছিল নিরুপমার পক্ষে? শক্তিনাথের এই নিষ্ঠুর পলায়ন কি নিরুপমার ললাটে পরাজয়ের কালি লেপিয়া দেয় নাই? বধূ জীবনের কথা মনে করিতে গেলেই সব ছাপাইয়া জাগাইয়া ওঠে ভয়ের স্মৃতি। স্বামী সান্নিধ্যের মধুর রোমাঞ্চের গা ঘেঁষিয়া উদ্যত শাসনের ভঙ্গিতে দাঁড়াইয়া আছে গুরুজনের ভ্রুকুটি। শুধু সবে যখন ভয় ভাঙিতে শুরু করিয়াছে, আসন্ন মাতৃত্বের সম্ভাবনায় কেমন করিয়া যেন ধারা পড়িয়া গেছে নিজের মূল্য। সংসারে আসিয়াছে প্রতিষ্ঠার আভাস। সেই স্বপ্নময় দিনরাত্রিগুলির ওপর তীক্ষ্ণ বিদারণ রেখা টানিয়া দিয়া কি অনায়াসে চলিয়া গেলেন শক্তিনাথ। সমস্ত গৌরব ধূলিসাৎ হইয়া নিরুপমার জন্য রহিল শুধু ধিক্কার।
সেই পলাতক স্বামীর বিরুদ্ধে যদি সমস্ত মন বিদ্রোহী হইয়া থাকে, সে কি নিরুপমার অন্যায় অধ্যত্ত? ভাবিতে বসিলে অনেক কিছুই ভাবা যায়, শুধু ভাবিয়া কুল কিনারা পাওয়া যায় না। ঠিক সেই মুহূর্তে নিরুপমা অমন প্রেত্যাহতের মতো ছুটিয়া পলাইয়াছিল কেন? আর একবার তাকাইয়া দেখে নাই কেন? পরের দৃশ্যটা মর্মান্তিক। শারদাময়ী ক্ষুধিত মাতৃহৃদয়ের সমস্ত ব্যাকুলতা লইয়া কাঠ হইয়া বসিয়া আছেন। পুত্রকে সম্ভাষণ করিবার পর্যন্ত সাহস তার নাই। বিচারকের আসনে ভক্তিনাথ। ধর্মের ওপর পুত্র স্নেহ নয়, পিতৃহৃদয় চূর্ণ হইয়া যাক, বিধর্মী পুত্রকে ঘরে স্থান দিবার সাধ্য তাহার নাই। শক্তিনাথ কম্পিত গলায় বলিয়াছিলেন, আপনি ভুল শুনেছেন বাবা, ধর্মান্তর গ্রহণ করিনি আমি, হিন্দু ছিলাম, হিন্দুই আছি। ভক্তিনাথের কণ্ঠস্বর স্থির। হিন্দুর আচার, খাদ্যের বিচার সমস্ত মেনে এসেছ এই 3 বছর? উত্তর দাও। বিদেশে ওসব জায়গায় সম্পূর্ণ আচার মেনে চলা সম্ভব নয় বাবা। ইচ্ছা থাকলে, নিষ্ঠা থাকলে কিছুই অসম্ভব নয় শক্তিনাথ। বেশ, তোমার উপবীতের ধর্ম রক্ষা করেছিলে, গায়ত্রী করেছিলে দুবেলা। মাথা হেঁট করছো যে? উত্তর দেবার ক্ষমতা নেই, তাই না? উপবীতটাও ত্যাগ করনি কি? ভক্তিনাথ মুখুজ্জে ভুল শুনে কিছু সিদ্ধান্ত করে না শক্তিনাথ। আমার ধর্মের সংসারে উপবীত ত্যাগী স্মেচ্ছের স্থান নেই। শক্তিনাথ তখনও মাথা হেঁট করিয়াছিলেন নাকি? না, আর নয়। ঘরের ভিতর হইতে স্পষ্ট অনুভব করিয়াছিলেন নিরুপমা সেই অকুণ্ঠ ভঙ্গি। মা, তোমারও বোধ করি একই মত। তোমাদের কাছে স্থান পেলাম না, এর জন্যে দুঃখিত। খুব আশা করছি পৃথিবীর কোনোখানে একটু স্থান আমি পাবই, কিন্তু আমার সঙ্গে আরও তো কিছু ছাড়তে হবে তোমাদের। এ সংসারে আমারও কিছু দাবির জিনিস রয়েছে যে। ঘরের ভিতর থাকিয়া ঘৃণায় লজ্জায় কণ্টকিত হইয়া উঠিয়াছিলেন নিরুপমা এই স্পষ্ট নির্লজ্জ উক্তিতে। ভক্তিনাথ শ্লেষের হাসি হাসিয়া বলিয়াছিলেন, ও তোমার স্ত্রীপুত্র? বেশ তো, নিয়ে যাও। ওরে, কে আছিস? বৌমাকে তৈরি হতে বল, খোকাকে নিয়ে। শারদাময়ী হাহাকার করিয়া উঠিয়া বলিয়াছিলেন, ওগো, তুমি কি পাষাণ? প্রাণ বলে কি কিছুই নেই তোমার? খোকাকে ছেড়ে। ভক্তিনাথ তেমনি হাসিয়া বলিয়াছিলেন, প্রাণের কথা তো হচ্ছে না বড় বউ, কথা হচ্ছে অধিকারের। আর প্রাণের কথাই যদি বলো, নিজের ছেলেকে ছাড়তে পারবো আর পরের ছেলেকে পারবো না? সব ছাড়তে পারবো, শুধু ছাড়তে পারবো না ধর্ম। তাহার ধর্ম তিনি রাখিয়াছিলেন, কিন্তু নিরুপমা স্বামী ছাড়িলেন কোন ধর্মে? ভক্তিনাথ তো পুত্রবধূকে আটক করে নাই, অথচ কি অপরিসীম মর্যাদায়, কি সহজ অবহেলায় নিরুপমা প্রত্যাখ্যান করিয়াছিলেন শক্তিনাথের আহ্বান। শারদাময়ী তীব্র ভৎসনা আজও মনে পড়ে। শ্বশুরের শুয়ো হয়ে জীবন কাটাবে না বৌমা? আখের মাটি কারো না, নিজের পায়ে কুড়ুল মেরো না। স্মেচ্ছ হোক, জবন হোক, ওই তোমার দেবতা, ইহকাল পরকাল, শক্তির সঙ্গে চলে যাও তুমি। নিরুপমা উপহাসের হাসি হাসিয়া অগ্রাহ্য করিয়াছিলেন সেই উপদেশ। ঠিকই করিয়াছিলেন, কেন নয়? শক্তিনাথের ধৃষ্টতার উপযুক্ত উত্তর দেওয়া হইয়াছিল। অবশেষে শক্তিনাথের শেষ অনুরোধ একবার দেখা করিবার। শক্তিনাথের মুখোমুখি দাঁড়াইয়া নিজ মুখে শেষ কথা জানাইবার অনুরোধ। তাও রক্ষা করেন নাই নিরুপমা। হ্যাঁ, স্পষ্টই বলিয়াছিলেন, দেখা করার প্রয়োজন নাই। ধর্মচ্যুত স্বামীর সঙ্গে নিরুপমার সম্পর্ক কি? শ্বশুরের স্নেহ ছায়ায় সামান্য কয়টা দিন কাটিয়াছিল, তারপর আসিল উত্তপ্ত মরুভূমি, আশ্রয়হীন, ভরসাহীন, নিঃসঙ্গ জীবন। একা নিরুপমা সন্তানকে মানুষ করিয়া তুলিয়াছেন, মানুষের মতো মানুষ। অমিয়া কি জানে সেই যুদ্ধের ইতিহাস? অমিয়া কি বুঝিবে নিরুপমার দৃপ্ত মহিমা? কিন্তু ছেলেকে শক্তিনাথ দেখিলেন কবে?
এইটুকুর জন্য তুচ্ছ মাধর ওপর কিছু কৃতজ্ঞতা আছে নিরুপমার। চাঁদের মতো ছেলে, দেখাইবার মতো ছেলে, এ ছেলেকে না দেখাইতে পাইলে নিরুপমার বিজয় গৌরব সম্পূর্ণ হইত না যে। শক্তিনাথ চলিয়া যাবার পর সমস্ত বাড়িটা যখন মৃত্যুর মতো স্তব্ধ হইয়া পড়িয়া আছে, মাধব কোথা হইতে খোকনকে কোলে লইয়া হাঁপাইতে হাঁপাইতে আসিয়া হাজির। মাঠান, এই দেখো শিবুবাবু আমাদের রোজগার করিতে শিখে গেছে গো, দেখাও তো শিবুবাবু ঠাকুমাকে। 2.5 বছরের ছেলে চকচকে 2 চোখ তুলে মুখে আঙুল পুড়িয়া গম্ভীর মুখে দাঁড়াইয়া থাকে, আর উচ্ছ্বসিত মাধ তার জামার পকেট হইতে বাহির করিতে থাকে নবলব্ধ ঐশ্বর্য। এই দেখো আংটি, একটা সোনার, একটা পাথরের, এই দেখো একটা ইংরেজি ঘড়ি, হাতে বেঁধে দেব শিবুবাবুর। আর এই দেখো ইয়া পেট মোটা একটা মানি ব্যাগ, কত লোট, কত টাকা, গুনছে মাঠান। সারদামাই শোক ভুলিয়া অবাক সুরে বলেন, এসব কি রে মাধব? কি আবার খোকনের মুখ দেখানি? তোমরা তো এদিকে বড় দাদাবাবুর সঙ্গে ঝগড়া করতে লেগে গেলে, খোকনকে দেখিয়ে মুখ দেখানি আদায় করবারও তো খেয়াল নেই। আমি বলি ভালো রে ভালো, ছুটনু খোকনকে নিয়ে স্টেশনের রাস্তায়, বলা যায় না বাবু যা ট্যাঙ্গাই ম্যান্ডায়, ঝমঝম বেঁধে নিয়ে রাগ করে চলেই যাবে হয়তো বড় দাদাবাবু। ঠিক তাই, দেখি গটগট করে চলেই যাচ্ছে, তা ধরনু গিয়ে, বলি খোকনকে একবার দেখেও গেলে না, ধন্যি রাগ তো। বড় দাদাবাবু বললে, রাগ তো করে যাচ্ছি না রে, আমাকে সবাই তাড়িয়ে দিল। শোনো কথা, তারপর না খোকনকে কোলে নিয়ে সে কি আদর, হাতের গোড়ায় যা পাচ্ছে সব দিচ্ছে। আমি তবু বন্যু, ছেলেকে আদর করে সব সৃষ্টি উজোর করে দিলে যে, তা যাবে কি করে? বিনে টিকিটে? কে শোনে কার কথা? আচ্ছা মাঠান, গাজনের দিন জন্মালো না শিবু? শিবনার নাম তো ওরই নেগেই রাখা, তাই বন্যু দাদাবাবুকে। প্রত্যেকটি কথা আজও স্পষ্ট মনে আছে নিরুপমার, কিন্তু বিতাড়িত ব্যক্তি আবার ফিরিয়া আসিয়া মুখ দেখাইতে চাই কোন মুখে? ছেলের কাছে। কিন্তু ছেলেকেও তো নিরুপমা পদে পদে শিখাইয়া আসিয়াছেন তেজের মন্ত্র। তার জীবনে কি পিতার স্থান আছে? তাই বিপন্ন পুত্রকে আশ্বাস দিবার ভঙ্গিতে বলেন, অত ভাবনার কি আছে শিবনাথ? পাগলের খেয়ালে তো আর সহজ মানুষ চলবে না। এসে পড়ে থাকেন ভালো কথা, কলকাতা শহরে কিছু আর হোটেলের অভাব নেই। কিন্তু শিবনাথ হঠাৎ বাল্য কৌশল কাটাইয়া যুবকের দৃঢ়তা পাইল কোথায়? মাতৃভয় ভুলিয়া নিরুপমার কথা স্পষ্ট প্রতিবাদ করিয়া স্বচ্ছন্দে বলিয়া বসিল, সে হয় না মা, বাবা আমাকে স্টেশনে থাকতে বলেছেন, বাড়ি তো চেনেন না। তুমি কি মনে করেছো এই বাড়িতে এনে তুলবে? হ্যাঁ, তাছাড়া তবে তো আমার আর একদম একদণ্ড থাকা হয় না বাবা। আমার ব্যবস্থা আগে করে, কোনো ব্যবস্থায় আর করবার সময় নেই মা। মাদ্রাজ মেল এসে গেল এতক্ষণে, যাচ্ছি আমি। তাছাড়া তোমারই বা এত ভাববার কি আছে? শিবনাথের হিসাবে ভাবিবার কিছু না থাকিলেও শিবনাথ বাহির হওয়ার সঙ্গে সঙ্গে এলোমেলো অজস্র ভাবনা ভাবিতে থাকেন নিরুপমা। সম্ভব অসম্ভব কত জায়গার কথাই চিন্তা করেন। কিন্তু পলাইয়া আশ্রয় লওয়ার ঠাঁই এ জগতে কোথায় আছে নিরুপমার? তাছাড়া লোক দেখানো নাটুকেপনা একটা করিয়া বসা যে আরও লজ্জাকর। কিছুই ঠিক হয় না। শেষ পর্যন্ত অসমাপ্ত পুজোটা সমাপ্ত করিতেই বোধ করি ঠাকুর ঘরে ঢুকিয়া খিল লাগাইয়া দেন। কিন্তু পূজার মন্ত্র কি নির্ভুল হয়? সমস্ত ইন্দ্রিয় কি শ্রবণ শক্তির সীমানায় আসিয়া উন্মুখ হইয়া থাকে না বিশেষ একখানি গাড়ির শব্দের প্রতীক্ষায়? না, নিরুপমা অত কাঁচা নয়, সুদীর্ঘ সাধনায় মজবুত বনেদ। ধ্যানের মূর্তি যদি বা ঝাপসা ঠেকে, গুরুস্রোত তো আছে। বাহিরের দরজায় কার গাড়ি আসিয়া থামিল সে হিসেব রাখিবার জন্য মাথা ব্যথা নাই তাহার। তবু একসময় বাহির হইতেই হয়। ঘরে খিল লাগাইয়া বসিয়া থাকিবার মধ্যে যে হাস্যকর দিকটা আছে, সেটা না বুঝিবার মতো অল্প বুদ্ধি মেয়ে মানুষ নিরুপমা নন। সত্যই তো, আতঙ্কের কি আছে?
নিজের সংসারে নিজের পদমর্যাদায় প্রতিষ্ঠিত নিরুপমার বাহিরের একটা লোকের উপস্থিতি অনুপস্থিতিতে কি আসিয়া যায়? বিতৃষ্ণা? তা ঠিক, কিন্তু তাতেই বা আসিয়া যায় কি? জগতের কত বস্তুর ওপরেই তো বিতৃষ্ণা আছে নিরুপমার। বাহিরে আসিলেন বটে, তবে নিজের চারিপাশের গাম্ভীর্যের বর্মটা আরো সুদৃঢ় করিয়া লইলেন। এদিকে শক্তিনাথকে লইয়া অমিয়ার ঘটার আর অন্ত নাই। এত আশা শক্তিনাথ করেন নাই। মায়ের অজ্ঞাতসারে শিবনাথ ইদানিং চিঠিপত্রের সূত্রে কিছুটা যোগাযোগ স্থাপন করিয়াছিল বটে, তবু এতটা সশ্রদ্ধ ভালোবাসা পাইবার আশা সত্যই ছিল না। তার উপর আবার অমিয়া। বৈচিত্র্যহীন নিশ্ছিদ্র কর্মজীবনের মাঝখানে স্নেহ ভালোবাসার আস্বাদ কবে পাইয়াছেন শক্তিনাথ? বন্ধু, প্রতিবেশী, অনুগত ভৃত্য, এদের কাছে যতটুকু পাওয়া সম্ভব তার বেশি নয়। স্বভাবটা মিশুকে, হাতটা অকৃপণ, অবস্থাটা সচ্ছল, কাজেই বন্ধু বান্ধবের অভাব ঘটে না এই পর্যন্ত। বাবা ডাকতে কি মিষ্ট! বাবা বলিয়া একেবারে মেয়ের মতো কাজ ঘেঁষিয়া বসিবার ভঙ্গিটা অমিয়ার কি স্নিগ্ধ! শক্তিনাথকে মাঝখানে রাখিয়া শিবনাথ আর অমিয়ার কলহের ছলনাটুকু কি উপভোগ্য! দীর্ঘ মরুভূমির শেষ প্রান্তে এমন শীতল সরোবর রচিত ছিল শক্তিনাথের জন্যে। এত আশা থাকিবে কেন? এ যে অপ্রত্যাশিত। সাহস করিয়া আসিতে পারিয়াছেন ভাবিয়া নিজেকে ভাগ্যবান মনে করেন। শুধু কিন্তু নিরুপমা কি এ বাড়িতে আছে? কি কাজে শিবনাথ ঘরে আসিয়াই মৃদু হাসিয়া বলে, বাবা স্নানাহারের ব্যবস্থা না করে শুধু আদর কারানো হচ্ছে? তা মন্দ নয়। বলা বাহুল্য, কথাটা অমিয়ার উদ্দেশ্যেই বলা হয়। অমিয়া ছেলে মানুষের মতো মাথা নাড়িয়া বলে, দেখেছেন বাবা, আমার উপর কি হিংসে! আমি একটু আপনার কাছে বসেছি বলে হিংসে অস্থির একেবারে। আপনাকে স্নানের তাগিদ দিতেই যেন আসিনি আমি। আপনার খাওয়ার সময় অসময়ের হিসেব যেন আর কেউ রাখে। শক্তিনাথ হাসিয়া বলেন, সত্যিই তো শিবনাথ, ভারী অন্যায় তোমার। মার ওপর সর্দারি কেন? এই তো মা আমাকে স্নানের তাগিদ দিতে এসে বললেন, না বাবা, আপনার এখনো খিদে পায়নি মনে হচ্ছে, তবেই না টের পেলুম সত্যিই খিদে পায়নি। শিবনাথ হাসির সঙ্গে ঈষৎ উদ্বিগ্ন স্বরে বলে, কিন্তু খিদে পাচ্ছে না কেন বলুন তো? শরীর কি ভালো থাকছে না এখানে? না না, সে কি কথা, শরীর ভালো থাকবে না কেন? এ কি হতে পারে? মার অখ্যাতি হবে যে সেটা। শরীর ঠিক আছে, শুধু মার হাতের ব্রেকফাস্টটা এত জবরদস্ত হয়ে পড়ে যে আবার ঘন্টা 3-4 না যেতেই খিদে পাওয়া খুব শক্ত। হ্যাঁ, অমনি আপনি বাজে কথা শুরু করেছেন বাবা। অমিয়া আবদারে গলা সুরে বলে, কত কি ভালো রান্না জানি আমি, তার কিছু তো খাওয়ালাম না এখনো। ভালো ভালো রান্না শিখেই রেখেছি, শুধু রাঁধতে তো পাই না, খাবে কে? আপনার ছেলেটি তো পরম বৈষ্ণব, এ বাড়িতে অস্বাস্তিক জিনিসের প্রবেশ নিষেধ বললেই তো চলে। ভালো রান্না রাঁধব কি নিয়ে? শক্তিনাথ যেন থতমত খান। বৈষ্ণব? শক্তিনাথ পরম বৈষ্ণব। ভক্তিনাথের সংস্কৃতির ধারা অব্যাহত রাখিয়াছে, তবে সে কই এই 3-4 দিনে এমন সন্দেহ তো মনে আসে নাই। ও তাই বুঝি শিবনাথ কোনোদিন একত্রে আহারে বসে না, সকালে চা পর্যন্ত না? কাজের অজুহাতে কখন কোন ফাঁকে খায় টেরও পান না শক্তিনাথ। কিন্তু অমিয়া তো কাছে বসে ছোট মেয়ের মতো আবদার করিয়া খাওয়ায়, সঙ্গে সঙ্গে খাইতেও লজ্জাও করে না। তবে শুধু শক্তিনাথের মর্যাদা রাখিতে? বিপন্ন বিহ্বল মুখে বলেন, সে কি তাহলে? তবে মা অমিয়া, তোমার তো এটা খুব অন্যায়। এ বাড়িতে যখন ওসব চলে না, তখন আমার জন্য কেন শুধু শুধু? ছি ছি, কি অসঙ্গত বলো তো। না না, দেশি রান্নাও আমার খুব ভালো লাগবে। তুমি আমার জন্য বরং মোচার ঘন্ট টন্ট। দায় পড়েছে আমার মোচার ঘন্ট রাঁধতে। অমিয়া একবার স্বামীর দিকে গোপন কটাক্ষ নিক্ষেপ করিয়া বলে, তার জন্যে তো পাঁড়েজি মশাই আছেন, আমি বাপু আপনার দৌলতে তবু মুখ বদলে বেঁচেছি।
তবু শক্তিনাথ নিরুদ্বিগ্ন হইতে পারেন না, বারবার বলিতে থাকেন, এটা আমি আর উচিত হয় না, বাড়িতে আর কারো আপত্তি থাকতে পারে। নিরুপমাকে অবশ্য আসিয়া পর্যন্ত চোখে দেখেন নাই তিনি, তবু উপস্থিতির আভাসটা যে বাড়ির সর্বত্র ছড়াইয়া আছে সেটা আর বুঝিতে ভুল হয় না। অপরাধের ভারে কুণ্ঠিত হইয়া পড়েন বেচারা। শিবনাথ স্ত্রীর এতটা আদিক্ষেতা সত্যই পছন্দ করে না, কিন্তু শাসন করিলে অমিয়া আরো বাড়ায়। গোপনে একবার ক্ষুণ্ণ দৃষ্টিতে তাকায়, অর্থাৎ কি লাভ হইল মানুষটাকে অপ্রতিভ করিয়া, মুখে হাসি বজায় রাখিয়া বলে, আপনি ওসব বাজে লোকের কথা বিশ্বাস করছেন কেন? মোটেও করবেন না। পয়লা নম্বর কুঁড়ে কিচ্ছুটি করতে নারাজ, এখন আপনার জন্য যা একটু নড়তে দেখছি, সেটাও পলিসি, পাছে আপনি আমাকে বেশি ভালোবাসেন, বুঝলেন? সরলচিত্ত শক্তিনাথ হাসিয়া ওঠেন। আমার কিন্তু সন্দেহ হচ্ছে শিবনাথ, তোমার চেয়ে মাকেই যেন বেশি ভালোবেসে ফেলেছি। বাসুন না, আমার কি, ক্রমশ যখন গুণ জানতে পারবেন টের পাবেন মজা। ভালো মানুষ মানুষটিকে আনন্দ দিতে স্বভাব বহির্ভূত চাপল্য প্রকাশ পায় শিবনাথের কথায়। হয়তো কিছুটা নিরুপমার ব্যবহারের ত্রুটি পূরণ। বাপকে দেখিয়া পর্যন্ত মায়ের ওপর তার রাগও হয় না, ভক্তিও হয় না, শুধু হয় করুণা মমতা। বেচারা মা, কি শোচনীয় হিসেবের ভুলে কি অমূল্য সম্পদ হইতেই না বঞ্চিত রহিলেন চিরদিন। শক্তিনাথ স্নানের উদ্যোগ করিতে ওঠেন। মুগ্ধ দৃষ্টিতে তাকাইয়া থাকে শিবনাথ। দীর্ঘায়ত বলিষ্ঠ দেহ বার্ধক্যের ভারে ভারাক্রান্ত শক্তিনাথের আহারে বিহারে পোশাকের পরিপাট্যে শক্তিনাথের এখনো যে প্রাচুর্য, যুবক শক্তিনাথের যদি তার অর্ধেকও থাকিত। প্রত্যহ 3 মাইল পথ হাঁটিয়া বেড়াইয়া আসেন শক্তিনাথ, অথচ কাছেই এই কলেজটুকু যাইতে গাড়ির সাহায্য লইতে হয় শিবনাথের। ওই বিশাল শরীরের মধ্যে আছে একটি নির্মল শিশুর বিশ্বস্ত হৃদয়। এমন হৃদয়ের আবেদন নিরুপমার কাছে ব্যর্থ হইয়া ফিরিয়া গিয়াছে। মাকে তাই আর মহীয়সী ভাবিয়া অভিভূত হতে পারে না শিবনাথ। দুঃখিনী বলিয়া বেদনা বোধ হইতে থাকে। শিবনাথ যাই ভাবুক, নিরুপমা আপন মর্যাদা হারান নাই। শিবনাথকে আপন এলাকায় ডাকিয়া তিনি সেই কথায় সমঝাইয়া দিতে চেষ্টা করেন। কদিন আমি চুপ করিয়াছিলাম শিবনাথ, কিন্তু আর নয়, ওকে নিজের পথ দেখতে বলো এবার। কি আশ্চর্য, কথাটা তুমি কি করে বলছো মা? আমি বলবো, আপনি এবার পথ দেখুন। কেন বলবে না? কেন বলবে না তাও তো বুঝছি না। অবশ্য তোমার খেয়ালে আর বাধা দেওয়া উচিত নয় আমার। বড় হয়েছ, ভালো মন্দ বুঝতে শিখেছ, কিন্তু তবু আমি যতক্ষণ থাকবো আমার মতোই সংসার চলবে, এই আমার শেষ কথা। শিবনাথ ম্লানভাবে বলে, কিন্তু তুমিই যে কেন এত অসন্তুষ্ট হচ্ছ মা, তা তো আমি বুঝছি না। তোমাকে তো কোনো সংস্রব্য রাখতে হচ্ছে না। না হোক, তবু অসঙ্গত বাড়াবাড়ি সহ্য করব না আমি। শেষ পর্যন্ত এই বাড়িতে কিনা মুরগি রান্না চলছে, ছি ছি। মুখ দেখিয়া মনে হয় এইমাত্র বুঝি উক্ত অধম্যের ছোঁয়াচ লাগিয়া গেছে নিরুপমার। শিবনাথ নিরুপায় ভাবে বলে, আচ্ছা, আমি নয় বারণ করে দেব। কথা সমাপ্ত হয় না, পিছন হইতে অমিয়ার কথা শোনা যায়। বারণ করলেই হলো আর কি, বারে বাবার ওসব নইলে খাওয়াই হয় না। নিরুপমা বিরক্ত ভাবে বলেন, তোমার মতামত নেবার জন্য তো ডাকা হয়নি বৌমা। তা না হতে পারে, কিন্তু আপনারা মায়ের ছেলে যুক্তি করে যে আমার বাবাটিকে তাড়াবার ফিকির খুঁজবেন, সেটি তো হচ্ছে না। বাড়ি তোমার নয় বৌমা, সে যদি আপনি ভেবে সুখ পান ভাবুন, কিন্তু আমিও বলছি বাবা এইখানেই থাকবেন এবার থেকে। নিরুপমা শিবনাথ দুজনেই অমিয়ার এই স্পষ্ট স্পর্ধায় অবাক হইয়া যান। বাঁকা হাসিকে তবু না বোঝার ভানে পরিহাস করিয়া চলা যায়, কিন্তু এ যে প্রায় কলহ। এত স্পর্ধা কে যোগাইল অমিয়াকে? শক্তিনাথ ছাড়া কে হইবে? কই, আগে তো কোনোদিন অমিয়ার এত স্পর্ধা দেখা যায় নাই। কথাটা মিথ্যা নয়, শক্তিনাথের প্ররোচনা না হোক, উপস্থিতি। শ্বশুরকে লইয়া এত বাড়াবাড়ি অমিয়ার, শাশুড়ির বিরুদ্ধে চ্যালেঞ্জ বলা যায়।
শিবনাথও অবশ্য চায় শেষ জীবনটা অন্তত শক্তিনাথ একটা সংসারের আশ্রয়ে শান্তিতে থাকুন, তবে সেটা মার সঙ্গে কলহ করিয়া নয়, আপোষ করিয়া। হাতের গোড়ায় থাকিবে সিগারেট কেস আর অ্যাস্ট্রে, খাবার জলটা থাকিবে নিতান্ত আয়ত্তের সীমানায়, চটিজোড়া উন্মুখ হৃদয়ে খাটের নিচে পড়িয়া থাকিবে চরণ যুগলের প্রত্যাশায়। এ অভ্যাস তো ছিল না। এসব কি অসম্ভব ঘটনা? স্নিগ্ধ তৃপ্তিতে যেন মন জুড়াইয়া আসে। বিছানার উপর গুছাইয়া বসেন শক্তিনাথ। কয়েকখানা দরকারি চিঠি লিখিবার আছে, আছে আকর্ষণীয় খান কয়েক বই। অনেক যত্নে বাছিয়া বাছিয়া আনিয়া দিয়াছে শিবনাথ। চিঠি লেখা শেষ হয়, বই পড়া শেষ হইতেই চাহে না। রাত্রি গভীর হইতে থাকে, বইয়ের ঝোঁকে হুঁশ থাকে না। ঢং ঢং করিয়া 2টা বাজিয়া যায়। পড়া নাকি তন্দ্রা আসিয়াছিল? রাত্রি 2টা বাজিয়া যাইবে, খেয়াল থাকিবে না? এটা কি সম্ভব? কিন্তু তন্দ্রা ছুটিয়া যাবার পর স্বপ্ন দেখা যায়। বহুবার বহু রূপে যে স্বপ্ন দেখিয়াছেন শক্তিনাথ। নিরুপমা, কিন্তু স্বপ্নের নিরুপমা কি এমন শীর্ণ শুষ্ক শ্রীহীন? 16 বছরের নিরুপমাকে চিনিয়া বাহির করিতে হইবে এই ছায়ামূর্তির ভিতর হইতে। ভিতরত্রস্ত শক্তিনাথ অস্থির হইয়া ওঠেন। আর কিছুর জন্য নয়, কোথায় বসিতে দিবেন নিরুপমাকে এই ভাবিয়া। যাক, আমার জন্য ব্যস্ত হতে হবে না, বসছি আমি। ধর্মভ্রষ্ট আচারভ্রষ্ট স্মেচ্ছ শক্তিনাথের শয্যার একাংশে বসিয়া পড়েন নিরুপমা। এত রাত্রে কি আর জাগিয়া পাহারা দিবে অমিয়া? তুমি আর কতদিন এখানে থাকবে? অস্বস্তিকর ফিসফিস গলায় প্রশ্ন করেন নিরুপমা, কিন্তু প্রশ্নটা তীক্ষ্ণ। শক্তিনাথ বিব্রতভাবে বলেন, আমি তো মানে এতদিনে চলেই যেতাম, শুধু শিবনাথ বৌমা এরা যে কিছুতেই। ওদের কথা থাক, এখানে থাকবার আর কোনো কারণ নেই তোমার? নিজের ইচ্ছে কিছু নেই? ইচ্ছা, কারণ? শক্তিনাথ বিমূঢ়ভাবে চাহিয়া থাকেন নিরুপমার দিকে। কি বলিতে চান নিরুপমা? কি বলিতে আসিয়াছেন? প্রেম নিবেদন করিতে নয় নিশ্চয়? 35 বছর আগে যে লাবণ্যময়ী তরুণীর শয্যাপার্শ্ব হইতে চুপি চুপি পলায়ন করিয়াছিলেন শক্তিনাথ, এতদিন পরে তার প্রেতমূর্তি শক্তিনাথের শয্যাপার্শ্বে আসিয়া বসিল কি ব্যঙ্গ করিতে, না প্রতিশোধ লইতে? শক্তিনাথের পাপের প্রায়শ্চিত্ত এখনো কি শেষ হয় নাই? কিন্তু প্রতিশোধের মূর্তি কি এত করুণ? প্রতিশোধের ভাষা কি এত দীন? তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। কে উচ্চারণ করিল এই কথা? নিরুপমার কণ্ঠ। আমার সঙ্গে নিয়ে যাব? হতবুদ্ধি শক্তিনাথ আর কোনো ভাষা খুঁজিয়া পান না। নিরুপমার কথারই পুনরাবৃত্তি করেন, হ্যাঁ, তোমার সঙ্গে। পায়ে পড়ছি, নিয়ে চলো তোমার সঙ্গে। চিরদিন তোমায় ফিরিয়ে দিয়ে এসেছি, তার শোধ নিতে তুমিও যেন আজ আমায় ফিরিয়ে দিও না। মুখ দেখা যায় না, পায়ের কাছে বালিশের ওপর চাপিয়া ধরা মুখ হইতে গলার স্বরটা শোনা যায় শুধু। ছেলেবেলাতেও এমনই পায়ের দিকে উবুর হইয়া কাঁদিত না নিরুপমা? কি আশ্চর্য, অদ্ভুত! নিরুপমা এখনো কাঁদিতে পারে? নিরু, ওঠো, মুখ তোলো, ওঠো। পা গুটাইয়া কুণ্ঠিত হইয়া বসেন শক্তিনাথ। উঠব না, আগে তুমি বলো। কি বলবো? কিসের কথা? বুঝতে পারছি না আমি। এমন অসম্ভব প্রশ্নের উত্তর দিতে হইবে, এ কথা তো কোনোদিন স্বপ্নেও ভাবা ছিল না। আমায় নিয়ে যাবে তোমার সঙ্গে? বলো, বলো না। এ সৌভাগ্য যে আমার স্বপ্নের অতীত নিরু, কিন্তু তুমি কি পারবে? পারবো, পারবো। এখানে আর এক মুহূর্ত টিকতে পারছি না আমি। বলো,
নিয়ে যাবে আমায়, বলো। সৌভাগ্যটা বিশ্বাস করতে পারছি না নীরু, আমি। বিশ্বাস করো আর আমাকে ক্ষমা করো, আর পারছি না আমি। স্তব্ধ হইয়া বসিয়া থাকেন শক্তিনাথ। কতক্ষণ, কত যুগ, কত যুগ এমনভাবে পায়ের কাছে পড়িয়া থাকিবে নিরুপমা? নীরু, ওঠো, সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে নিরুপমার মাথার উপর একখানা হাত রাখেন শক্তিনাথ। হ্যাঁ, ঠিক হইয়া যাইবে বই কি। বেঠিক মানুষটা নিজের ঠিকানায় ফিরিয়া গেলেই সব ঠিক হইয়া যাইবে। সুদূর প্রবাসে যে শূন্য ঘরখানা অপেক্ষা করিতেছে তাহার জন্য, এলোমেলো বিশৃঙ্খল সেই ঠিকানায়। শক্তিনাথের সঙ্গে কোথায় যেন মিল আছে না ঘরটার? সেই ঘরে শুধু শক্তিনাথকেই মানায়, শুধু স্বপ্নে নিরুপমাকেই স্থান দেওয়া চলে। কিন্তু রক্তমাংসে নিরুপমা? না, শক্তিনাথ নির্বোধ হইতে পারেন, কিন্তু পাগল নন। সব ঠিক হইয়া যাইবে, শুধু কাঁচের গ্লাসের জলটা পড়িয়া থাকিবে নিথর, শুধু বিছানাটা পড়িয়া থাকিবে শূন্য। অমিয়া বই দেখিয়া দেখিয়া যে নতুন রান্নাটা শিখিয়াছে, সেটা আর কাল রাঁধিতে হইবে না তাকে। অনেক যত্নে যে অমূল্য বইগুলি সংগ্রহ করিয়া আনিয়াছে শিবনাথ, সেগুলি খোলা হইবে না। তাছাড়া আর কিছু নয়। জগতে সকলের জন্য ঘর আছে, নাই শুধু শক্তিনাথের জন্যে। শিবনাথ কি ভাবিবে? অমিয়া কি ভাবিবে? অকৃতজ্ঞ? হয়তো তাই। নিরুপমা? নিরুপমা ভাবিতে পারে প্রতিশোধ, ভাবিবে 3 যুগ পরে প্রতিশোধ লইলেন শক্তিনাথ, প্রত্যাখ্যানের অসম্মান ফিরাইয়া দিয়া। কিন্তু নিরুপমা মত পরিবর্তন করিলেন কেন? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা নিরুপমা গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।